হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং কে কোথা থেকে আজকে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাবে এবং সেই সাথে জানাবে তোমাদের এইচএসসি পরীক্ষা কেমন হয়েছে এবং সেই সাথে জানাবে আমাকে তোমরা কে কোথা থেকে দেখছো। আজকে থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে ভর্তি যুদ্ধ, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার পরে যে বৃহৎ লড়াইটা তোমাদের সাথে ফেস করতে হয় সেটি হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নি। তো আজকে এই ক্লাসের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে তোমাদের অ্যাডমিশন যুদ্ধ, অর্থাৎ আজকে বাংলা ক্লাসের মাধ্যমে তোমাদের জয়কলি একাডেমিতে শুরু হচ্ছে লাইভ ক্লাস। অর্থাৎ তোমরা যখন কোনো ইউনিভার্সিটি নিশ্চিত করবে তার আগ পর্যন্ত এই লাইভ ক্লাস কিন্তু চলতে থাকবে। আর আগের অরিয়েন্টেশন ক্লাসে বলেছি যে বাংলার জন্য তোমরা পাচ্ছ টোটাল 16টা ক্লাস, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি মৌমিতা সাহা। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা লাইভে কে কে জয়েন হচ্ছ একটু কাইন্ডলি জানাবে যে তোমরা কে কোথা থেকে দেখছো, এবং সেই সাথে যে কাজটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে শুধু নিজে প্রিপারেশন নিলে হবে না, বন্ধু বান্ধবদেরকেও কিন্তু মেনশন দিতে হবে কমেন্টে এবং সেই সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ক্লাসে চলে যাব। তোমাদের এইচএসসি পরীক্ষা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও এবং সেই সাথে জানাও তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা, কোথায় চান্স পেলে মনে হবে হ্যাঁ আমি আসলেই কিছু একটা করতে পেরেছি, একটু দ্রুত জানাবে। এবং আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ তোমরা 26-27 সেশনে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক আছো তাদের, অর্থাৎ মানবিক শাখার, মানবিক সহ তোমরা চাইলে ব্যবসা অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার যারা আছো বা বিজ্ঞানের যারা আছো তারাও করতে পারো। কিন্তু আজকে আমরা বেসিক্যালি হচ্ছে মানে বিজ্ঞান মানবিক বিভাগের যে আগের বছরের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। একটু জানিয়ে দাও যে ক্লাসে কে কে আছো এবং কে কোথা থেকে আমাকে দেখছো, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে, সেই সাথে একটু জানিয়ে দিতে হবে যে আমাকে তোমরা কে কোথা থেকে দেখছো এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। একটু দ্রুত মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং সেই সাথে একটু জানাও তো তোমাদের পরীক্ষা আসলে কেমন হয়েছিল, আশানুরূপ রেজাল্ট আসবে কিনা বা সব পরীক্ষা তোমরা ভালোভাবে দিতে পেরেছিলে কিনা, এবং সেই সাথে জানাও যে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ। একটু কমেন্টে জানিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে আগে আমরা শুরু করব কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে প্রশ্নটা ছিল, অর্থাৎ 25-26 সেশনের যে বাংলা প্রশ্নটা এসেছিল তোমাদের সিনিয়রদের, সেই প্রশ্নটা আজকে আমরা সলভ করব। কোনো জায়গায় চান্স পাওয়ার পূর্ব শর্ত কি জানো? যখন তুমি প্রিপারেশন শুরু করবে তোমাকে প্রথমেই তোমার টার্গেটের যে ইউনিভার্সিটি সেটি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হতে পারে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে তোমার স্বপ্নের ইউনিভার্সিটি। যখন তুমি ভর্তি যুদ্ধ শুরু করবে অর্থাৎ প্রিপারেশন শুরু করবে তার আগে যে বিশ্ববিদ্যালয়, ধরো আমার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কি করেছিলাম বলতো? আমি করেছিলাম আগে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করেছিলাম যে আমাকে কিভাবে কি প্রশ্ন আসতে পারে, কোনগুলো থেকে বেশি ফোকাস প্রশ্ন আসে, কোন সবকিছু কিন্তু আসে না, কিছু টার্গেটেড টপিক থাকে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। সো আগে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। চলো আমরা প্রশ্নে চলে যাচ্ছি, তার আগে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব। দেখো প্রথম প্রশ্নে কি আছে, আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল? আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল? 1 নাম্বার প্রশ্নটা বোর্ডে যারা দেখতে পাচ্ছ আগে প্রশ্নটা ভালো মতো দেখবে এবং ভালো মতো দেখার পরে অপশনগুলো একটু চেক করবে। দেখো অপশন ক তে আছে তেলাকুচ লতা, স্বর্ণলতা, মাধবীলতা নাকি মাকাল লতা। আমি এক্সপ্লেইন করব তার আগে 1 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও যে আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল। একটু কমেন্ট করে জানাতে হবে এবং সেই সাথে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে ঝটপট, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। এবং দেখো আহ্বান গল্পে তিত্তিরাজ গাছে কোন লতা দুলছিল, 1 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা আগে কমেন্টগুলো চেক করবে এরপরে আনসার করবে। দেখো তোমাদের অরিয়েন্টেশন ক্লাসে যখন আমরা ছিলাম তোমাদের স্পেসিফিক সাবজেক্টের টিচাররা তোমাদেরকে বলেছিলাম যে আজকে থেকে আমাদের ফ্রি লাইভ ক্লাস সেশন শুরু হচ্ছে এবং আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো নিব অর্থাৎ বাংলা, জিকে, ইংরেজি, মানবিকের জন্য তো এই 3টা সাবজেক্টই, তাই না?
এই 3টা সাবজেক্টের ক্লাসে কিন্তু হবে জয়কলি প্রকাশনীর নতুন সংস্করণের বইগুলোর একদম হুবহু টপিক অনুযায়ী যেভাবে সাজানো, অর্থাৎ তোমাদের কারো কারো সংগ্রহে যদি বই থেকে থাকে, আচ্ছা বইটা কার কার কাছে আছে একটু কমেন্ট করে জানাও তো। আমরা তো আজকে বাংলা বিচিত্রা থেকে ক্লাসটা সাজিয়েছি। এই বইটা কার কার কাছে আছে, যদি বইটা থেকে থাকে বইটা খুলে 25-26 সেশনের যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো আছে এগুলো একটু খুলে বসো, এবং বাংলা বিচিত্রা বইটা কি তোমাদের সংগ্রহে আছে কিনা একটু জানিও। ঝটপট কমেন্ট করো যারা ক্লাসে আছো। 1 নাম্বার প্রশ্ন যারা দেখতে পাচ্ছ, আচ্ছা 1 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি। 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে কি বলো তো, একটু বলে ফেলো তোমরা। 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে মাকাললতা। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে মাকাললতা। বুড়িকে যখন কবর দেওয়া হচ্ছিল তখন সেই প্রাচীন তিত্তিরাজ গাছের নিচেই দুলছিল ঝোড়ঝাপের সাথে মাকাললতা, অর্থাৎ বুড়িকে যখন কবর দেওয়া হচ্ছিল আহ্বান গল্পে তখন ওই ঝোড়ঝাপের সাথে মাকাললতা দুলছিল। 1 এর আনসার হবে ঘ। 1 নম্বর প্রশ্নের আনসার হবে ঘ। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা জানতে চাওয়া হয়েছে। ফার্সি, আরবি, উর্দু না হিন্দি? আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা জানতে চাওয়া হয়েছে। উৎস ভাষা কি বলতো? জাহেল শব্দটির উৎস ভাষা জানতে চাওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে কমেন্ট করেছো। যারা এখনো ক্লাসে আসোনি দ্রুত জয়েন করে যাও, এবং সেই সাথে তোমরা যারা ক্লাসে আছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে। অবশ্যই ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে যাতে তুমি না বাকিরা উপকৃত হয় ক্লাসের মাধ্যমে। দেখো আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এই জাহেলের উৎস ভাষা জানতে চাওয়া হয়েছে। এটি আসলে কোথা থেকে এসেছে? ফার্সি, আরবি, উর্দু নাকি হিন্দি? এটির উৎস ভাষা হচ্ছে গিয়ে আরবি। এটির উৎস ভাষা হচ্ছে আরবি, এবং এই জাহেল মানে হচ্ছে মূর্খ বা অজ্ঞ। এই জাহেল মানে হচ্ছে মূর্খ বা অজ্ঞ। মজিদ হচ্ছে লাল সালুর মজিদ খালেক ব্যাপারীকে এই জাহেল বলেছিল। খালেক ব্যাপারীকে বলেছিল যে আপনাগো দেশটা বড় জাহেলের দেশ। কে বলেছিল? লাল সালু গল্পের মজিদ বলেছিল খালেক ব্যাপারীকে, এবং জাহেল হচ্ছে আরবি ভাষার শব্দ এবং এটির অর্থ হচ্ছে মূর্খ বা অজ্ঞ। 2 এর আনসার হবে খ। যারা 2 এর খ আনসার করেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। যারা 2 এর খ আনসার করেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি অলরেডি মেহনাজ, তারপরে মুনিরা, তারপরে মাহমুদ হাওলাদার, কোবরা। ওকে, আমরা 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। জলধি উচ্চারণ কি? জলধি উচ্চারণ জানতে চাওয়া হয়েছে। জলের নিচে দেখো একটা হসন্ত আছে। জলধি, জলধি নাকি জলধি? তোমাদেরকে আসলে জানতে চাওয়া হয়েছে যে এই জলধির উচ্চারণটা কি হবে, আমরা কিভাবে এটা উচ্চারণ করি। 3 নাম্বারের অপশনগুলো তোমরা আগে চেক করো। আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের কাছে বই আছে। যাদের কাছে এখনো বইটি নেই বইটা অবশ্যই সংগ্রহ করে ফেলবে। বাংলা বিচিত্রার মতো সাজানো গোছানো বই তোমরা খুব কমই পাবে, কারণ এই বইটাতে তোমরা যা চাচ্ছ সবকিছু খুব সুন্দরভাবে সাজানো আর সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ। এবং আজকের যে ক্লাসটা আমরা করছি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির 25-26 সেশনের যে মানবিকের বাংলা পার্টটুকু আমরা সলভ করছি, সেটিও কিন্তু তোমরা বাংলা বিচিত্রা বই পেয়ে যাচ্ছ। অর্থাৎ যাদের কাছে বইটি আছে তোমরা বইটি খুলে বসে ক্লাস করো, বেশি ভালো লাগবে, ইফেক্টিভ হবে। দেখো এই জলধি উচ্চারণ কি? আমরা উচ্চারণই করছি কি, দেখো জলধি, জলধি। এখানে আরেকটা অপশন আছে, তোমরা এটাকে বলতে পারো, কিন্তু এখানে জ উচ্চারণ হবে, কিন্তু জ উচ্চারণ হচ্ছে না। কি উচ্চারণ হচ্ছে? জলধি। তাই এখানে একার ওকার হবে, কিন্তু এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। সঠিক উত্তর হবে হচ্ছে জলধি। 3 এর আনসার হবে গ। যারা 3 এর গ আনসার করছে আমি দেখতে পাচ্ছি অলরেডি। যারা 3 এর গ আনসার করছো তোমরা এখনো যারা ক্লাসে আসোনি ক্লাসটা একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের কাছে। তোমাদের তো অনেক ফ্রেন্ড আছে যারা জানেই না যে আজকে ক্লাস শুরু হচ্ছে, আর যারা জেনেও আসছে না তাদেরকে একটু ঘাড় ধরে নিয়ে আসো ক্লাসে, যাও। এখন দেখো 4 নাম্বার প্রশ্নে কি আছে।
যেমন কুকুর তেমন মুগুর, এখানে যেমন তেমন কি, যেমন কুকুর তেমন মুগুর। আমি আবারও বলেছি, যখন ভার্সিটির প্রশ্ন তোমাদের সামনে আসবে, প্রশ্নটা দেখে এক্সাইটেড হয়ে যাওয়ার কিছু নেই, আর এটা তো আমি পারি। আগে প্রশ্নগুলো ভালো মতো তোমাকে দেখতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু খাওয়া যাবে না। এইচএসসি পর্যন্ত কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না, এখন কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং এর একটা ভয় আছে। সো যেই জিনিসটা পারি সেটা কনফিডেন্টের সাথে আমাদেরকে দাগিয়ে আসতে হবে। দেখো, যেমন কুকুর তেমন মুগুর, এখানে যেমন তেমন কি, সাপেক্ষ সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম নাকি সাকল্যবাচক সর্বনাম। 4 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের কাছে বই আছে, যাদের কাছে এখনো বই নেই বইটি সংগ্রহ করে ফেলো। যেমন কুকুর তেমন মুগুর, এখানে যেমন তেমন কি, যেমন তেমন কি একটু জানাও তো। যেমন তেমন কি, এখন দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই। এখানে বাক্যটা যদি একটু চিন্তা করো, যেমন কুকুর তেমন মুগুর, মানে যেমন কুকুর তেমন মুগুর মানে কি, তেমন হচ্ছে গিয়ে মুগুর দেওয়া, মানে কুকুর যেমন হবে তেমন মুগুর খাবে, মানে এইটার উপরে এইটা ডিপেন্ডেন্ট, এটার উপরে এটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যে যেমন কুকুর হবে তেমন মুগুর, আগের বাক্যের সাথে পরের বাক্যটা কি একসাথে কানেক্টেড, এটাকে বলা হয় হচ্ছে সাপেক্ষ সর্বনাম। অর্থাৎ একে অপরের ওপর নির্ভর করে দুটি বাক্যাংশের মধ্যে যখন একটা সংযোগ তৈরি করে, এই যে দেখো কমার মাধ্যমে এখানে একটা সংযোগ স্থাপন করা হয়েছে, যে যেমন কুকুর তেমন মুগুর, এটার সাথে এটা কিন্তু কানেক্টেড, তখন এটাকে কি বলা হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, তখন এটাকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তোমরা যারা সাপেক্ষ সর্বনাম আনসার করছো, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সাপেক্ষ সর্বনাম আনসার করেছো, অর্থাৎ 4 এর আনসার হবে ক। যারা সাপেক্ষ সর্বনাম আনসার করেছো, আমি দেখতে পাচ্ছি মাহমুদ হাওলাদার, তারপরে আস্থা অধিকারী, ঐশী, মেহনাজ, জিওন, মুনিরা, আরাফাত, ওকে। 4 এর আনসার হবে ক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, বাক্যাংশটি কোন রচনার অন্তর্গত? ভালো মতো দেখো, ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, বাক্যাংশে কোন রচনার সাথে অন্তর্গত? অর্থাৎ তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এই লাইনটা কোন বাক্যাংশ, অর্থাৎ এই বাক্যাংশটা কোন রচনার অন্তর্গত। বুঝতেই পারছো কত ডিপলি প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে, অর্থাৎ কতগুলো গল্প পড়েছো, কতগুলো কবিতা পড়েছো, কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক লাইন দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে, বলো তো এই লাইনটা কোন গল্পের, বা বলো তো এই কবিতার, মানে এই লাইনটা কোন কবিতার। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদেরকে কত ভালোভাবে প্রিপেয়ার্ড হইতে হবে, কত ভালোভাবে প্রিপেয়ার্ড হইতে হবে ভার্সিটির পরীক্ষার জন্য। এখন আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা 5 এর আনসার দিয়েছো। 5 এর আনসার যারা অপরিচিতা বলছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। এটি হচ্ছে অপরিচিতার কল্যাণী সম্পর্কে বলা, যে ইহার গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এই বাক্যাংশটি কোন রচনার অন্তর্গত? বাক্যাংশটি অপরিচিতার অংশ, এবং এটি বলা হয়েছিল হচ্ছে কল্যাণীকে নিয়ে, এটিকে বলা হয়েছিল হচ্ছে কল্যাণীকে নিয়ে, যে কল্যাণীর গতি সহজ, দীপ্তি নির্মল এবং সৌন্দর্যের সুচিতা হচ্ছে গিয়ে অপূর্ব। 5 নাম্বারের আনসার হবে হচ্ছে সি। ইয়েস, আমি দেখতে পাচ্ছি জিসান, বিথি, মাসুদ। ওকে, মাসুদ বলেছে কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, তোমরা কেমন আছো একটু জানিও কমেন্ট করে। আমি কিন্তু বলেছিলাম তোমরা কেমন আছো জানাতে। যারা এখন জয়েন হচ্ছ তারা একটু জানিয়ে দিও তোমরা কেমন আছো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, এবং সেই সাথে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটি। আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি বলো তো? বোর্ডে দেখতে পাচ্ছি নতুন সংস্করণের বিচিত্রা সিরিজ বই বাজারে পাওয়া যাচ্ছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলা বিচিত্রা, ইংরেজি বিচিত্রা, জয়কলি জিকে, মানবিকের জন্য মডেল টেস্ট, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটাতে তোমরা অনেক বেশি ভয় পাও, বলো তো কি সেটা? সেটা হচ্ছে রিটেন নিয়ে তোমরা কেন এত ভয় পাও আমি জানি না। আমার কাছে কিন্তু এমসিকিউ এর থেকে রিটেন বেশি সহজ লাগে, কারণ আমি আমার মনের মাধুরী মিশিয়ে লিখে আসতে পারি। সো দেখো, নতুন মলাটে এই বইগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমি অলরেডি বাংলা বিচিত্রার কথা বলেছি, সেই সাথে তোমাদের জিকে ইংলিশ বইও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে মানবিক ইউনিটের মডেল টেস্ট। সবগুলো বই তোমরা সংগ্রহ নিয়ে ফেলবে, এবং আস্তে আস্তে আমাদের প্রতিদিনে এখন ক্লাস হবে। ক্লাসের আগে যদি এই বইটা খুলে বসো, তোমাদের প্রিপারেশন আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। সো যারা এখনো বই সংগ্রহ করনি, বইগুলো সংগ্রহ করে ফেলো। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কলকাতায় ব্যবসা করার অনুমতি পাবার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? 6 নাম্বার প্রশ্নটা একটু দেখো তো।
6 নাম্বার প্রশ্নটা একটু দেখো তো, কত টাকা নজরানা দিয়েছিল? 17,000, 18,000, 13,000 নাকি 12,000? কলকাতায় ব্যবসা করার অনুমতির জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? যারা দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। এবং সেই সাথে 6 নাম্বারটা দেখো, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাবার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? 17,000, 18,000, 13,000 নাকি 12,000? আমি দেখতে পাচ্ছি তোমরা যারা আনসার করছো, এটার আনসার হবে হচ্ছে 12,000। এবং এখান থেকে অমিচাঁদ হচ্ছে এই বিষয়টার মধ্যস্থতা করেছিল এবং তিনি দাবি করেছিল 5,000 টাকা। তিনি এর মধ্যে দাবি করেছিল 5,000 টাকা। কে দাবি করেছিল? অমিচাঁদ দাবি করেছিল, কিন্তু মানিকচাঁদকে দেওয়ার কথা ছিল হচ্ছে 12,000 টাকা। এই টাকাটা কিন্তু হচ্ছে গিয়ে 12,000 টাকা দেওয়ার কথা ছিল এবং উমিচাঁদ এর মাঝে মধ্যস্থতা করায় 5,000 টাকা তিনি দাবি করে, কিন্তু এখানে 12,000 টাকা আনসার হবে। যদি তোমাদের প্রশ্ন আসে যে উমিচাঁদ কত দাবি করেছিল, তাহলে আনসার দিবা 5,000। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? দেখেছো কোন শব্দ বা শব্দগুচ্ছ, কত নিখুঁত একটা প্রশ্ন আসছে যে তোমার তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতাটা কিভাবে আত্মস্থ করতে হবে, যে কোন শব্দ বা শব্দগুচ্ছ আছে কি নাই, সেটাও তোমার পরীক্ষায় যাচ করতে পারে যে তুমি আসলেই কি পড়েছো কিনা। তো দেখো কি কি নাই, আমরা একটু দেখে ফেলি তো অপশনগুলো। আমরা দেখে ফেলি। ভরপুর, সন্ত্রাস, মানবিক বাগান, আবাহন। দেখো ভরপুরও আছে, সন্ত্রাসও আছে, মানবিক বাগানও আছে। মানবিক বাগান যে ছাড়খাড় হয়েছিল, ভরপুর আছে, সন্ত্রাস আছে, সবই আছে। যেটি নেই সেটি হচ্ছে আবাহন। আবাহনটা কিন্তু নাই। এখন দেখো 7 নম্বরের আনসার যারা ঘ বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি অলরেডি আনসার পেয়ে গেছি। মনিরা, সিয়াম, মমিনুল, রামিনা। তোমরা ক্লাসে যারা আছো একটু ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসে যারা আছো। আর আমি জাস্ট কয়েকজনের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু অনেকে ক্লাসে, কেন সবাই কমেন্ট করছো না বলো তো? কেন চুপচাপ বসে থাকো তোমরা? এতগুলো মানুষ যদি কমেন্ট করো তাহলে তো আমার দেখতেও ভাল লাগে। এখন দেখো, গমনের ইচ্ছা কে এক কথায় কি বলে? যুগুপসা, গমন ইচ্ছা, জিগমিশা নাকি জঙ্গম? দেখো তো গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? এগুলো তোমাদের হচ্ছে মেমোরাইজিং পার্ট, মুখস্থ অংশ, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো 8 নাম্বার প্রশ্ন যারা দেখতে পাচ্ছ বোর্ডে, 8 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ যে গমনের ইচ্ছাকে কি বলে? গমনের ইচ্ছাকে কি বলে? গমনের ইচ্ছাকে এক কথায় হচ্ছে জিগমিশা বলে। গমনের ইচ্ছাকে এক কথায় জিগমিশা বলে। এগুলা তোমাদেরকে মনে রাখতে হবে। কেমন আছেন ম্যাম? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? গমনের ইচ্ছাকে এক কথায় বলে হচ্ছে জিগমিশা। গমনের ইচ্ছাকে এক কথায় বলে জিগমিশা। এগুলা তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে ভালো মতো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। যেমন তোমার বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলা তোমাদের বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে। এবং গমনের ইচ্ছাকে এক কথায় বলে হচ্ছে জিগমিশা। পরের প্রশ্ন দেখো, কোন শব্দগুচ্ছতে আভিধানিক ক্রম সঠিক? অনাবিল, অনাবৃষ্টি, অনুষ্ঠান, অমিল, সন্তুষ্ট, স্মরণীয়, স্বাধীনতা, স্মৃতি, কষ্ট, কলুষতা, কর্কশ, কন্যা, দ্বীপ, দ্বৈপায়ন, দিশা, দৃষ্টি। জানতে চাওয়া হয়েছে কোন শব্দগুচ্ছতে আভিধানিক ক্রম সঠিক, অর্থাৎ বাংলা ডিকশনারিতে কোন ক্রমটা সঠিক তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 9 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ, একজন জিজ্ঞাসা করেছে কি কমেন্ট করব, আমি কি ক্লাস নিচ্ছি, এই যে প্রশ্নগুলো পড়াচ্ছি প্রশ্নগুলোর উত্তর কমেন্ট করতে বলেছি, আর কিছু না। এখন দেখো 9 নম্বর প্রশ্নে কি আছে? কোন শব্দগুচ্ছতে আভিধানিক ক্রম সঠিক? অনাবিল, অনাবৃষ্টি, অনুষ্ঠান নাকি অমিল, সন্তুষ্ট, স্মরণীয়, স্বাধীনতা, স্মৃতি, কষ্ট, কলুষতা, কর্কশ, কন্যা, দ্বীপ, দ্বৈপায়ন, দিশা, দৃষ্টি। ক্রম জানতে চাওয়া হয়েছে। একটু দেখো তো এটার ক্রম কি? আমরা সবাই জানি যে বাংলা ডিকশনারি অনুযায়ী ক্রম হচ্ছে অ, আ, রস্য ই, রস্য উ, তারপরে হচ্ছে রস্য ই দীর্ঘ, তারপরে হচ্ছে রস্য দীর্ঘ রিকার। এটা হচ্ছে ক্রম।
তো এই ক্রম অনুযায়ী প্রথম অপশনটা হচ্ছে গিয়ে সঠিক। ক্রম অনুযায়ী প্রথম অপশনটা হচ্ছে সঠিক। এই যে দেখো রস্বই, এরপরে হচ্ছে এই যে রিকার, এটি হচ্ছে ক্রম অনুযায়ী সঠিক। এখন যারা 9 এর আনসার বলেছো ক, তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি পরের প্রশ্নে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান, জসিমউদ্দিন, সৈয়দ ওয়ালিউল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিল জানতে চাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিল জানতে চাওয়া হয়েছে। একটু দ্রুত আনসার করো তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিল জানতে চাওয়া হয়েছে। যারা দেখতে পাচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিল জানতে চাওয়া হয়েছে। তোমরা যারা কমেন্ট অপশন দেখতে পাচ্ছ, তারা একটু দ্রুত কমেন্ট করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে ছিল। আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান, জসিমউদ্দিন, সৈয়দ ওয়ালিউল্লাহ। কিছু বলবেন? আচ্ছা, ওকে। দেখো 10 নম্বরের অপশন কি? আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান, জসিমউদ্দিন নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ? আমরা জানি এটার আনসার হবে হচ্ছে জসিমউদ্দিন, এবং ছিলেন হচ্ছে বাংলা বিভাগের শিক্ষক 1938 সালে। বাংলা বিভাগের শিক্ষক ছিল 1938 সালে। 10 নম্বরের আনসার হবে হচ্ছে গ। 10-এর আনসার হবে হচ্ছে গ। যারা 10-এর গ আনসার করেছো আমি দেখতে পাচ্ছি অলরেডি, যারা গ আনসার করেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি পরের প্রশ্নে যাচ্ছি। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, কোন ধরনের বাক্য? বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি মিশ্র বাক্য? একটু অপশনগুলো দেখো তো। যে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, হ্যাঁ আমাদের রেগুলার ক্লাস হবে। ইভেন আজকেই কিন্তু আমাদের 5:30টাতেও ক্লাস আছে, 7:30টাতেও ক্লাস আছে। এখন দেখো, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। কেন যৌগিক বাক্য আপু? এটা কেন যৌগিক বাক্য? এটা যৌগিক বাক্য কারণ হচ্ছে গিয়ে এই যে দেখো, এই দুটি বাক্যকে কমার মাধ্যমে আলাদা করা হয়েছে। এবং শুধু কমা না, যদি এখানে এবং এবং ও কিন্তু অথবা এগুলা থাকতো তাহলেও কিন্তু এটি যৌগিক বাক্য হতো। এই কমার মাধ্যমে দুটি বাক্যকে যখন যুক্ত করা হয়েছে, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, কমার মাধ্যমে যখন দুইটি বাক্যকে আলাদা করা হয়েছে, অর্থাৎ দুটি সার্থক বাক্যকে আলাদা করা হয়েছে, এবং সেটিকে আমরা বলছি যৌগিক বাক্য। যদি এই কমা না থেকে এবং ও কিন্তু অথবা থাকতো তাহলে কিন্তু যৌগিক বাক্যই হতো। যারা যৌগিক আনসার করেছো সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্নে দেখো কি আছে। কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? পরাক্রান্ত, পরামর্শ, পরাধীন নাকি পরাগায়ন? কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? পরাক্রান্ত, পরামর্শ, পরাধীন নাকি পরাগায়ন? 12 নম্বর প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ একটু দ্রুত আনসার করে ফেলি। 12 নম্বর প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ, এখনো যারা ক্লাস শেয়ার করোনি ক্লাসটা একটু শেয়ার করে দাও। এখনো যারা ক্লাসটি শেয়ার করোনি ক্লাসটা একটু শেয়ার করে দাও। কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? পরাক্রান্ত, পরামর্শ, পরাধীন নাকি পরাগায়ন? একটু দ্রুত আনসার করো তো। এটার আনসার হবে হচ্ছে বলো তো এটার আনসার কি হবে? পরাক্রান্ত, পরামর্শ, পরাধীন নাকি পরাগায়ন? পরা হচ্ছে গিয়ে একটি সংস্কৃত শব্দ, এবং এই পরা হচ্ছে অতিরিক্ত পরাক্রমশালী হিসেবে ব্যবহৃত হয়। এই পরা হচ্ছে মানে অতিরিক্ত কিছু বুঝাইতে ব্যবহৃত হয়, যে অতিরিক্ত বীরত্ব বা অতিরিক্ত পরাক্রমশালী এইরকম কিছু অর্থে ব্যবহৃত হয় পরা শব্দটি। এটি হচ্ছে অতিরিক্ত পরাক্রমশালী বুঝাতে, অতিরিক্ত পরাক্রমশালী বুঝাতে এই পরা শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটি হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত উপসর্গ। এখন দেখো, কোন শব্দে আধিক্য অর্থে অর্থাৎ পরাক্রান্ত শব্দটিতে আধিক্য অর্থে এই পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? অধিকারিণী, সহমর্মী, সত্যবাদিনী, শিরোধার্য, যশলাভ, স্মরণীয়, দূরদর্শী, মরুদ্যান, ছন্দবদ্ধ,
অহরাত্র, স্বায়ত্তশাসন, ভূয়দর্শী। বানানগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, বানানগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। বানানগুলো খুবই মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে যে কোন শব্দগুচ্ছ শুদ্ধ। আমি একটু সাইডে সরে আসছি, তোমরা একটু অপশনগুলো চেক করো তো যে কোন শব্দগুচ্ছ দেখে তোমাদের মনে হচ্ছে যে এগুলো একদম সঠিক। হ্যাঁ, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে আনসার করেছো। সিয়াম সাদ্দাম, তারপরে হচ্ছে রাইসা ইসলাম, তারপরে হচ্ছে নাসিন লাবিব, সাদিয়া, জিশান ভুইয়ান, হাফিয়া আক্তার, মমিনুল ইসলাম। ওকে, কোন শব্দগুচ্ছ শুদ্ধ জানতে চাওয়া হয়েছে দেখো তো। 13D নাম্বারে যদি আমরা একটু যাই, অহরাত্র বানানটা একটু দেখো তো, ঠিক আছে। স্বায়ত্তশাসন বানানটাও ঠিক আছে এবং ভূয়দর্শী বানানটাও ঠিক আছে। অর্থাৎ এই অহরাত্র, স্বায়ত্তশাসন এবং এই ভূয়দর্শী বানান তিনটাই যেহেতু ঠিক আছে, তাহলে কোন শব্দগুচ্ছ শুদ্ধ বলো তো? 13 আনসার হবে, 13 আনসার হবে ঘ। 13 আনসার হবে ঘ। আমি অলরেডি তোমাদের আনসার পাচ্ছি যে 13 আনসার হবে হচ্ছে ঘ। ওকে, আমরা 14 নম্বর প্রশ্নে যাচ্ছি। বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? চেঙ্গিস খান, তোগলক খা, পরশুরাম, ইসরাফিল। এই যে দেখো, বিদ্রোহী কবিতাটা যারা পড়েছো, খুঁটিনাটি একদম মুখস্থ করে ফেলতে হবে। বিদ্রোহী কবিতায় কোন নাম নেই, মানে কোন নামটা নেই? চেঙ্গিস খা, তোগলক খা, পরশুরাম, ইসরাফিল। আমার জানা মতে চেঙ্গিস খা আছে, পরশুরামও আছে, ইসরাফিলও আছে, এই তোগলক খা কিন্তু নেই। তোগলক খা কিন্তু নেই, তোগলক খা কিন্তু নেই। বাদবাকি তিনটাই কিন্তু ছিল, বাদবাকি তিনটাই কিন্তু ছিল, একমাত্র তোগলক খা ছিল না। অর্থাৎ বিদ্রোহী কবিতায় তোগলক খা নামের কোনো শব্দ নেই, তোগলক খা নামের কোনো শব্দ নেই। আমি দেখতে পাচ্ছি 14 যারা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 14B যারা আনসার করেছো সবাই সঠিক উত্তর দিয়েছো। সবাই কমেন্ট করো তো একটু দ্রুত। প্রশ্নগুলো দেখার সাথে সাথে অপশনগুলো চেক করে কমেন্ট করা শুরু করে দিবে। এখন দেখো 15 নাম্বার প্রশ্নে কি ছিল? 25-26 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের বাংলাতে গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা জানতে চাওয়া হয়েছিল। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা জানতে চাওয়া হয়েছিল। অপশনগুলো বলেছিল যা, কিন্তু অপশনে এটার কোনো সঠিক উত্তর ছিল না। অপশনে এটার কোনো সঠিক উত্তর ছিল না। যা অপশন ছিল সেখানে কোনো সঠিক উত্তর কিন্তু ছিল না। সঠিক উত্তরটা যেটা হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটার পারিভাষিক অর্থ হচ্ছে টিকাপুঞ্জি। এটার পারিভাষিক অর্থ হচ্ছে টিকাপুঞ্জি। যদি গ্লোসারি শব্দের পারিভাষিক শব্দ তোমাদের কোথাও এসে থাকে, এটার অর্থ হচ্ছে টিকাপুঞ্জ। টিকাপুঞ্জ এটার অর্থ হচ্ছে টিকাপুঞ্জ, অর্থাৎ পারিভাষিক অর্থ হচ্ছে টিকাপুঞ্জ, নট টিকাপুঞ্জি, টিকাপুঞ্জ। এবং সেই সাথে আরো কিছু শব্দ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে শব্দকোষও বলা হয়, শব্দকোষও বলা হয়, এবং সেই সাথে আরো কিছু আছে যেমন তোমার শব্দপঞ্জি, শব্দকোষ, এগুলোকে বলা হয় হচ্ছে গ্লোসারির পারিভাষিক অর্থ বা পরিভাষা কোনটা বা পারিভাষিক অর্থ কোনটা। অর্থাৎ এখানে যা ছিল, এখানে তোমার সঠিক উত্তর ছিল না। এগুলো হচ্ছে গ্লোসারির পরিভাষা বা পারিভাষিক অর্থ। টিকাপুঞ্জ, শব্দকোষ, শব্দপঞ্জি তোমরা একটু মনে রেখো বা একটু নোট করে রেখো। সেই সাথে আমরা অলরেডি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যে 15টা প্রশ্ন এসেছিল, অলরেডি আমরা 15টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি। এখন দেখো কি আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তোমাদের মধ্যে এখন যারা লাইভে আছো একটু জানাও তো কার কার স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু খুবই সুন্দর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো। কার কার মন চায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এই বছর ভর্তি হয়ে যেতে? একটু জানাও তো কার কার ইচ্ছা করে। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যে বি ইউনিটের প্রশ্ন এসেছিল 25-26 সেশনে বাংলার, আজকে আমরা সেটা সলভ করব। সেই 25-26 সেশনের বাংলা প্রশ্নটা আজকে আমরা সলভ করব এবং এটি সেট করছিল হচ্ছে ওকে। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, কোনটি ফার্সি উপসর্গ? প্রথম প্রশ্ন শুরুই হয়েছে বাংলা ব্যাকরণ দিয়ে। প্রথম প্রশ্ন শুরুই হয়েছে বাংলা ব্যাকরণ দিয়ে। এখন দেখো প্রথম প্রশ্নটা কি আছে।
ফার্সি উপসর্গ কোনটি? খাস, আম, লা, না। একটু জানাও তো ফার্সি উপসর্গ কোনটি? ওকে, দেখতে পাচ্ছি আমি অলরেডি যারা কমেন্ট করছো। কোনটি ফার্সি উপসর্গ জানাও? কোনটি ফার্সি উপসর্গ? কোনটি ফার্সি উপসর্গ জানাও? খাস, আম, লা নাকি না? সবগুলোই তো ভাল লাগে, কোনটাতে পড়বো? সবগুলো ইউনিভার্সিটি সুন্দর, কিন্তু তুমি কোনটাতে পড়বে এটা তো তোমার নিজের চয়েস যে আমি এটাতে পড়বো। ওকে, অনলি ডিউ। হ্যাঁ, ডিউ হয়ে যাবে, ভালো মতো পড়াশোনা করলে ডিউ হয়ে যাবে। এখন দেখো কোনটি ফার্সি উপসর্গ, আমি অলরেডি কিন্তু তোমাদের আনসার পেয়ে গিয়েছি। না, না হচ্ছে ফার্সি উপসর্গ। বাদ বাকি উপসর্গগুলো আমরা একটু জেনে নিই। ফার্সি উপসর্গ আর কি আছে? কার আছে, তারপরে দর আছে, তারপরে হচ্ছে নিম আছে, ফি আছে, বদ আছে, এগুলাও কিন্তু ফার্সি উপসর্গ। এগুলাও কিন্তু ফার্সি উপসর্গ, অর্থাৎ একের আনসার হবে হচ্ছে ঘ। 1 নাম্বার প্রশ্নের আনসার হবে হচ্ছে ঘ। তোমরা যারা একের ঘ বলেছো তারা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছো। যারা একের ঘ বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিল? সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিল? সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান? হ্যাঁ, তোমার স্বপ্ন হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি। ওকে ওকে, সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিল? একটু দেখো তো কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমার ফাইনাল ইয়ার চলছে। এখন দেখো সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিল। 2 নাম্বারটা দেখো। ওকে, 2 নাম্বার আমি অলরেডি আনসার পেয়ে গেছি, অনেকগুলো আনসার পেয়েছি। সেগুলো হচ্ছে 2 এর ঘ, 2 এর ঘ, 2 এর ঘ। ওকে, ধ্যাত ভাল লাগে না, ভুল হইল। ভুল তো হবে, সবগুলো যদি তুমি সঠিক উত্তর দাও তাইলে তো হবে না। যে প্রথম হয় তারও তো ভুল হয়, ভুল হলে তো হতাশ হওয়া যাবে না। ভুল হলে আরো দ্বিগুণ স্পিডে নামতে হবে যে কিভাবে ভুলগুলো সলভ করা যায়। তোমরা অনেকে পারো না বলে আনসার করো না, কিন্তু ভুল থেকে ধরো আমি একটা জিনিস ভুল করছি, যে জিনিসটা আমি পারি সেটার থেকেও ভুল করা জিনিস আমার বেশি মনে থাকে। আমার মনে হয় তোমাদেরও মনে থাকবে। ভুল করো, সমস্যা নাই, কিন্তু ওই ভুলটা যখন একবার শুধরে যাবে তখন দেখবা যে যেটা পারো তার থেকে ওই যেটা ভুল করছো সেটা বেশি মনে থাকবে। 2 এর আনসার হবে ঘ। 2 এর যারা ঘ বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন আমরা 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্নে আছে ধ্বনির বিপর্যয় নিচের কোনটিকে নির্দেশ করে? ধ্বনির বিপর্যয় নিচের কোনটিকে নির্দেশ করে? চক্র, চক্র, বাক্স, বাস্ক, কাঁদনা, কান্না, জন্ম, জন্ম। দেখো তো ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে কি একটু দেখো তো। ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে দুইটা ব্যঞ্জন ধ্বনির পদের পরিবর্তন। দেখো এখানে ব্যঞ্জন ধ্বনির পদের পরিবর্তন বলতে বাক্স, বাক্স, আর এখানে বলছে হচ্ছে বাস্ক, তাই না? এরকমই তো হবে। এটা যদি আমি একসাথে করে লিখি, এখন ক এর জায়গায় স গেছে, স এর জায়গায় ক আসছে, এই যে ব্যঞ্জন ধ্বনির যে পদের পরিবর্তন হয়েছে এটিকে বলা হয় হচ্ছে ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন ধ্বনির যে পদের পরিবর্তন দুটো হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিবর্তনটা হয়, বাক্স আগে কি উচ্চারণ করতেছি ক, আর বাস্ক আগে কি উচ্চারণ করতেছি দন্তস্ব, অর্থাৎ ক এর জায়গা দন্তস্ব আসছে, দন্তস্ব এর জায়গায় ক আসছে। এই ব্যঞ্জন ধ্বনির পদের পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যারা 3 এর খ বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমরা 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি। কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস? কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস? উচ্চশির, কথা সর্বস্ব, কানাকানি, অজ্ঞান। 4 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ একটু ঝটপট আনসার করে ফেলো। যারা 4 নাম্বার প্রশ্নটা বোর্ডে দেখতে পাচ্ছ তারা একটু ঝটপট আনসার দাও তো, যে কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস? উচ্চশির, কথা সর্বস্ব, কানাকানি নাকি অজ্ঞান? 4 নাম্বার দেখতে পাচ্ছ যারা বোর্ডে, আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে এখানে দেখো কথা সর্বস্ব আনসার হবে। আমি যদি একটু লিখি যে কথা সর্বস্ব,
কি আছে শব্দটা? কথা সর্বস্ব, এই তো আছে শব্দটা। এখন দেখো এই কথা সর্বস্ব হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে পরপদ আর একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ আর একটা হচ্ছে পূর্বপদ, তাই তো? একটা পরপদ আর একটা হচ্ছে পূর্বপদ। এখন দেখো যে বহুব্রীহি সমাসে বিশেষণ না হয়ে, মানে এই দুটা কিন্তু বিশেষণ না, কি এই দুটা হচ্ছে বিশেষ্য, এই কথাও বিশেষ্য সর্বস্বও বিশেষ্য। যদি বিশেষণ না হয়ে বিশেষ্য হয় তাহলে সেটিকে আমরা বলছি হচ্ছে গিয়ে বহুব্রীহি সমাস, ব্যাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি সমাসের বিশেষণ মানে পূর্বপদ পরপদ যদি বিশেষণ না হয়ে বিশেষ্য হয় তখন সেটিকে আমরা বলছি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। সো আনসার হবে হচ্ছে খ, আনসার হবে হচ্ছে খ, অর্থাৎ এই কথা আর এই সর্বস্ব দুইটাই হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ না, এজন্য এটি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। কি? ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখো তো একটু 5 নাম্বার প্রশ্নে কি আছে, কোনটি বিদেশি উপসর্গ জানতে চাওয়া হয়েছে। আহার, অনাসৃষ্টি, গড় হাজির, পরিহার। আহার, অনাসৃষ্টি, গড় হাজির নাকি পরিহার, কোনটি বিদেশি উপসর্গ? 5 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ, 5 নাম্বার প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ তারা একটু দ্রুত আনসার করো। কোনটি বিদেশি উপসর্গ? এখানে বিদেশি উপসর্গ হচ্ছে গড় হাজির, এটি হচ্ছে ওই আম খাস লা গড় পড়েছো না, আম খাস লা গড়, এটি হচ্ছে আরবি, এটি হচ্ছে আরবি উপসর্গ, এটি হচ্ছে আরবি উপসর্গ। গড় হাজিরের এই গড় হচ্ছে আরবি উপসর্গ। আম খাস লা গড়, আম খাস লা গড় সবগুলোই হচ্ছে আরবি উপসর্গ। যারা 5-এর আনসার করেছো গ তারা সবাই সঠিক উত্তর দিয়েছো, যারা 5-এর আনসার গ করেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ইয়াসিন আরাফাত বলেছে ব্যাধিকরণ বহুব্রীহি কি? আমি কিন্তু অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছি যে ব্যাধিকরণ বহুব্রীহি হচ্ছে গিয়ে তোমার ওই পূর্বপদ পরপদ যদি বহুব্রীহির পরে বিশেষণ না হয়ে বিশেষ্য হয় তাহলে সেটি কি হচ্ছে ব্যাধিকরণ হবে। এখন দেখো তোমাদের যে ফ্রি কোর্সগুলো এনরোল করতে পারবে www.joykoliacademy.com এ গিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান থেকে শুরু করে আরো সবকিছুর এগুলোতে কিন্তু তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে। এবং সেই সাথে এনরোল করার পরে এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এগুলো কিন্তু রেকর্ডেড আকারে থেকে যায় সেখানে, এবং সেই সাথে যে টপিক ওয়াইজ ক্লাসগুলো হয়, অর্থাৎ আজকের ক্লাসের পরে কিন্তু তোমরা এক্সাম দিয়ে দিতে পারবে, লাইভ এক্সাম হবে, এবং সেই সাথে ওয়েবসাইটে ঢুকেও কিন্তু তোমরা এক্সামগুলো দিয়ে দিতে পারবে। অর্থাৎ এই যে তোমাদের 26-27 সেশনের জন্য আবার নতুন করে আপডেটেড হয়েছে জিনিসগুলো, তোমরা আজকেই যাবে www.joykolacademy.com এ গিয়ে অবশ্যই ক্লাসগুলো চেক করবে এবং সেই সাথে পরীক্ষাগুলো দিয়ে ফেলবে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কোন বানানটি ভুল? কোন বানানটি ভুল জানতে চাওয়া হয়েছে। বুদ্ধিজীবী, দরিদ্র, পিপীলিকা, শ্রদ্ধাঞ্জলি, কোন বানানটি ভুল? একটু ভালো মতো দেখো তো তোমাদেরকে কি মনে হচ্ছে যে কোন বানান ভুল। আমি অলরেডি আনসার পেয়েছি 5-এর। এখন যারা ক্লাসে আছো ক্লাসটি একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং সেই সাথে বলে দাও যে এই 4টা অপশনের কোন বানানটা তোমার কাছে ভুল মনে হচ্ছে, কোন বানানটা তোমার কাছে মনে হচ্ছে যে বানানটা ভুল। আচ্ছা চলো আমরা দেখি। বুদ্ধিজীবী বানান তো এটাই, তাই না? দীর্ঘি দীর্ঘি রস্যি, হ্যাঁ বুদ্ধিজীবী বানান ঠিক আছে। দরিদ্র বানানো এক কথায় ঠিক আছে, এবং পিপীলিকা বানানো কিন্তু ঠিক আছে। রস্যিকার দীর্ঘিকার রস্যিকার আকার, পিপীলিকা বানানো ঠিক আছে। যেটি ঠিক নেই সেটি হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। তাহলে শ্রদ্ধাঞ্জলি বানানটি কি হবে? শ্রদ্ধাঞ্জলি বানানটা হবে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানটা হবে হচ্ছে রস্যিকার, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে দীর্ঘিকার। তো শ্রদ্ধাঞ্জলি বানান হবে হচ্ছে এটি। জানতে চাওয়া হয়েছে কোন বানানটি ভুল। চোখ বন্ধ করে দাগিয়ে ফেলতে পারি যে ঘ নাম্বার প্রশ্নটা, ঘ নাম্বার অপশনটা ভুল আছে। 6-এর ঘ বলেছো যারা সবাই সঠিক উত্তর দিয়েছো, যারা 6-এর ঘ বলেছো সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখো অন্যয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি জানতে চাওয়া হয়েছে। অন্যয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি জানতে চাওয়া হয়েছে।
অন যোগ অয়, অনু যোগ নয়, অন যোগ নয়, অনু যোগ অয়। দেখো তো অন্যয়ের সন্ধি বিচ্ছেদ জানতে চাওয়া হয়েছে। অন্যয়ের সন্ধি বিচ্ছেদ জানতে চাওয়া হয়েছে। অন্যয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন, অনু যোগ অয়, অনু যোগ অয়। রস্য বা দীর্ঘ, রস্য বা দীর্ঘ এর পর কারের পর যদি রস্য দীর্ঘ না হয়ে অন্য কোনো স্বর বসে, যদি এগুলো না হয়ে ভিন্ন কোনো স্বরধ্বনি থাকে, এই যে ভিন্ন স্বরধ্বনি থাকে, তখন এটা কি হয়ে যায় জানো? ব ফলা হয়ে যায়। তখন এটা ব ফলা হয়ে দেখো কি হয়ে যায়? অন্যয় হয়ে যায়। ব ফলা হয়ে যে তখন এটি ভিন্ন স্বরধ্বনি থাকলে সেটি হচ্ছে ব ফলা হয়ে যায়। যদি এগুলার পরে ভিন্ন স্বরধ্বনি থাকে, এগুলা না থেকে, তখন সেটি ব ফলা হয়ে যায় এবং হয় হচ্ছে এই যে অনুর জায়গায় এই রস্যকারটা না হয়ে এখানে ব হয়ে যাবে, অর্থাৎ অন্যয়। যারা 7 আনসার ঘ করেছো, যারা 7 আনসার ঘ করেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। 7 আনসার যারা ঘ বলছো সবাই সঠিক উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি অলরেডি 7 আনসার যারা ঘ বলেছো তারা সঠিক উত্তর দিয়েছে। আমি 8 নম্বর প্রশ্নে যাচ্ছি। বিলাসী গল্পে ন্যাড়া অন্ধকারে যে বাগান পথ পাড়ি দেয় তার আয়তন কত বিঘা ছিল? বিলাসী গল্পে ন্যাড়া অন্ধকারে যে বাগান পথ পাড়ি দেয় তার আয়তন কত ছিল জানতে চাওয়া হয়েছে। বিলাসী গল্পে ন্যাড়া অন্ধকারে যে বাগান পথ পাড়ি দেয় তার আয়তন 15, 20, 20, 25, 25, 30 নাকি 10, 15 কত ছিল? ক্লাসটা এখনো যারা শেয়ার করোনি ক্লাসটা একটু শেয়ার করে দাও। ক্লাসটা এখনো যারা শেয়ার করোনি ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমাদের কিন্তু এখনো অনেকগুলো প্রশ্ন বাকি, আমাদের এখনো অনেকগুলো প্রশ্ন বাকি। বিলাসী গল্পে ন্যাড়া অন্ধকারে যে বাগান পথ পাড়ি দেয় তার আয়তন কত বিঘা ছিল? 15, 20, 20, 25, 25, 30 নাকি 10, 15? এটির আয়তন ছিল হচ্ছে 20 থেকে 25। এটির আয়তন ছিল হচ্ছে 20 থেকে 25। বিলাসী গল্পে ন্যাড়া অন্ধকারে যে বাগান পথ পাড়ি দেয় এটির আয়তন ছিল 20 থেকে 25 বিঘা। এর আয়তন ছিল 20 থেকে 25 বিঘা। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত নাকি কায়কোবাদ অক্ষয় কুমার বড়াল? 9 নম্বর প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ, 9 নম্বর প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ একটু দেখো তো। 9 নম্বর প্রশ্ন, হ্যাঁ আমি অলরেডি পেয়েছি আনসার। রুমি ইসলাম, ইয়াসিন আরাফাত, তারপরে হচ্ছে মেহনাজ, হাফিয়া আক্তার, রুমেনা আক্তার, মাসুদ, মুনিরা। ওকে, দেখো বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে একটু জানাও তো। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হচ্ছে। আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয় বাক্যটিতে সাহসে কোন কারকে কোন বিভক্তি? এই সাহসে কোন কারকে কোন বিভক্তি জানতে চাওয়া হয়েছে। অধিকরণে সপ্তমী, করণে তৃতীয়া, সম্প্রদানে সপ্তমী, অধিকরণে তৃতীয়া। আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয় বাক্যটিতে সাহসে কোন কারকে কোন বিভক্তি জানতে চাওয়া হয়েছে। সাহসে হচ্ছে কোন কারকে কোন বিভক্তি? সাহসে হচ্ছে অধিকরণে সপ্তমী। সাহসে হচ্ছে অধিকরণে সপ্তমী। এই দেখো এখানে সপ্তমী কেন হচ্ছে বলতো? সপ্তমী হচ্ছে কেন? সাহস যোগ এ, এ অ তে থাকলে সেটি হয় হচ্ছে সপ্তমী। এ অ তে থাকলে সেটি হয় সপ্তমী। আর অধিকরণ হচ্ছে কারণ এটি একটি নির্দিষ্ট বিষয়কে বোঝাচ্ছে। এটি একটি নির্দিষ্ট বিষয়কে বোঝাচ্ছে। নির্দিষ্ট বিষয় কোনটা? নির্দিষ্ট বিষয় হচ্ছে আমাদের সেনারা সাহসে দুর্জয়। কিসে দুর্জয়? সাহসে দুর্জয়। নির্দিষ্ট বিষয় বোঝালে সেটি হচ্ছে অধিকরণ কারক এবং এ অ তে যদি শেষে থাকে তাহলে সেটি হবে হচ্ছে সপ্তমী। অর্থাৎ 10-এর আনসার হবে ক। 10-এর আনসার যারা ক বলেছো, 10-এর আনসার যারা ক বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকজন আনসার দিয়ে ফেলেছো। 10-এর ক যারা বলেছো
তারা সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কমলাকান্তের দপ্তর গ্রন্থটির উল্লেখযোগ্য রচনা কোনটি? কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, বিড়াল, আনন্দমঠ। কমলাকান্তের দপ্তর গ্রন্থটির উল্লেখযোগ্য রচনা কোনটি? একটু দেখো তো কোনটি হচ্ছে উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য হচ্ছে বিড়াল। আমরা জানি যে কমলাকান্তের দপ্তর গ্রন্থটির উল্লেখযোগ্য রচনা হচ্ছে বিড়াল। কমলাকান্তের দপ্তর গ্রন্থটির উল্লেখযোগ্য রচনা হচ্ছে বিড়াল। নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রার সংযুক্ততা যে কাব্য বৈশিষ্ট্য সৃষ্টি করে তাকে রবীন্দ্রনাথ কি বলে আখ্যায়িত করেছেন? চিত্ররূপময়, অনুভবের বিচিত্রময়তা, ভাবালুতা, নির্জন চেতনা। নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রার সংযুক্ততা যে কাব্য বৈশিষ্ট্য সৃষ্টি করে তাকে রবীন্দ্রনাথ কি বলে আখ্যায়িত করেছে? 12 নম্বর প্রশ্ন যারা বোর্ডে দেখতে পাচ্ছ, যারা 12 নম্বর প্রশ্ন বোর্ডে দেখতে পাচ্ছ একটু ঝটপট আনসার করো তো। যারা 12-র আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা 12-র আনসার করা শুরু করেছো, অর্থাৎ 12-র আনসার হবে হচ্ছে ক। 12-র আনসার হবে হচ্ছে ক, অর্থাৎ নিসর্গের সঙ্গে অনুভব এবং বোধের বহুতর মাত্রার সংযুক্ততা যে কাব্য বৈশিষ্ট্য সৃষ্টি করে তাকে রবীন্দ্রনাথ বলেছে চিত্র রূপময়তা। আচ্ছা, আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। এককালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে ছিল বজ্রনীনাদ। উক্তিটি লাল সালু উপন্যাসে কোন চরিত্রকে নির্দেশ করে? একটু দেখো তো। এককালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে বজ্রনীনাদ উক্তিটি লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে নির্দেশ করে? মজিদ, মতলব খা, পীর সাহেব নাকি খালেক ব্যাপারী? 4টা ব্যক্তিত্বের কথা বলা হয়েছে এবং তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটি আসলে কোন ক্যারেক্টারিস্টিকের সাথে যায়। এককালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে বজ্রনীনাদ। 13 নম্বর প্রশ্ন যারা দেখতে পাচ্ছ, যারা 13 নম্বর প্রশ্ন বোর্ডে দেখতে পাচ্ছ একটু ঝটপট বলে ফেলো তো। এটার আনসার হবে হচ্ছে পীর সাহেব। ওই যে আওয়ালপুরের একটা পীর আসছিল না, আওয়ালপুরের পীর এসে বলেছিল যে তিনি হচ্ছে গিয়ে চাঁদ সূর্যের সাথে কাহিনী করতে পারে, মানে তাকে তো সবাই হচ্ছে অনেক বিশ্বাস করে ফেলেছিল এবং মজিদের যে মার্কেট কমে যাচ্ছিল, তো ওই মজিদের সাথে এর যে একটা দ্বন্দ্ব ছিল এবং এই পীর সাহেবকে কিন্তু মজিদ হচ্ছে গিয়ে ভয় পেত, কারণ তার হচ্ছে গিয়ে মানে মজিদ যেমন চাপাবাজি করে ইনকাম করতো, এখন তার ইনকাম যদি লস হয়ে যায় সামহাও, এই জন্য এই পীর সাহেব হুট করে আসে, আওয়ালপুরের পীর, এবং এই এককালে তার চোখে ছিল আগুন এবং কণ্ঠে বজ্রনীনাদ, এটি বলা হয়েছে হচ্ছে পীর সাহেবকে নিয়ে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যটি কোন অব্যয়ের অন্তর্ভুক্ত? সমুচ্চয়ী, অনন্যয়ী, ধন্যাত্মক নাকি অনুসর্গ? মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যটি কোন অব্যয়ের অন্তর্ভুক্ত? মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যটি কোন অব্যয়ের অন্তর্ভুক্ত? 14 নম্বর প্রশ্ন যারা দেখতে পাচ্ছ বোর্ড একটু দ্রুত আনসার করো। দেখো এই মরি মরি দিয়ে কি বুঝাচ্ছে? মরি মরি দিয়ে বুঝাচ্ছে হচ্ছে মনের ভাব। মরি মরি দিয়ে বুঝাচ্ছে হচ্ছে মনের ভাব। এখন দেখো এই মরি মরি যদি না থাকতো তাহলেও কিন্তু এটা একটা বাক্য যে কি সুন্দর প্রভাতের রূপ, যদি মরি মরি না থাকতো, কিন্তু এই মরি মরি দিয়ে কি বোঝানো হচ্ছে? তোমার মনের ভাবটাকে বোঝানো হচ্ছে যে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, তুমি মনের ভাবটাকে এক্সপ্রেস করতে পারছো, যেটির মাধ্যমে এটিকে বলা হয় হচ্ছে অনন্যই অব্যয়। এটি হচ্ছে অনন্যই অব্যয়ের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে অনন্যই অব্যয়ের অন্তর্ভুক্ত, কারণ এই যে তোমার বাক্যটি কোন অব্যয়ের অন্তর্ভুক্ত জানা হয়েছে, এই যে এই জিনিসটা কিন্তু তোমার মানে বাক্যে না থাকলেও সমস্যা নেই, কিন্তু এটির মাধ্যমে তোমার মনের ভাবটাকে তুমি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছো। অর্থাৎ মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, মানে আমি ওইটা দিয়ে আমার মনের ভাবটাকে আরো বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেছি। তো এটার আনসার হবে হচ্ছে খ। যারা 14-র খ বলেছো তারা সঠিক উত্তর দিয়েছো। আমরা পরে যাচ্ছি। আকাশ ও পৃথিবী এর বাক্য সংকোচন কোনটি? আকাশ ও পৃথিবী এর বাক্য সংকোচন কোনটি? আকাশচারী, আকাশস্পর্শী, ক্রন্দশী নাকি কোনোটিই নয়? আকাশ ও পৃথিবী এর বাক্য সংকোচন কোনটি? আমি তোমাদেরকে বলেছিলাম যে বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, তারপরে তোমার হচ্ছে বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এই জিনিসগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। এগুলোর মুখস্থ ছাড়া আসলে কোনো গতি নাই। আকাশ ও পৃথিবীর বাক্য সংকোচন হচ্ছে ক্রন্দশী। আকাশ ও পৃথিবীর বাক্য সংকোচন হচ্ছে
ক্রন্দোষী। তোমরা বানানটা সুন্দর মতো দেখে নাও, এটার বানান হচ্ছে ক্রন্দোষী, বানান হচ্ছে ক্রন্দোষী, তোমরা মনে রেখে দিবে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক। 16 নম্বরে যাচ্ছি। হাড় হদ্দ ভাগধারাটির অর্থ কোনটি? হাড় হদ্দ বাগধারাটির অর্থ কোনটি? সবকিছু, গভীরভাবে, ভীষণ শত্রুতা নাকি নিরেট মূর্খ? হাড় হদ্দ বাগধারাটির অর্থ জানতে চাওয়া হয়েছে। হাড় হদ্দ মানে হচ্ছে সবকিছু, হাড় হদ্দ মানে হচ্ছে সবকিছু। ওকে, ভুল হোক সঠিক হোক তোমরা পার্টিসিপেট করার চেষ্টা করো, আমি তো তোমাদেরকে এক্সপ্লানেশন সহ উত্তর বলেই দিব। তো তোমরা তোমাদের যেটা মনে হয় সেটা আনসার করো, এরপরে হলে হয়েছে, না হলে সলভ করে নিবা। এখন দেখো, হাড় হদ্দ মানে হচ্ছে সবকিছু, এটার উত্তর হবে হচ্ছে সবকিছু। 16-র আনসার হবে ক। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আহ্বান গল্পে লেখক কোন মাসে খড়ের তৈরি নতুন ঘরখানাতে এসে ওঠে? দেখো তো 17 নম্বর প্রশ্নে কি আছে, কোন মাসে ঘরে ওঠে? জ্যৈষ্ঠ মাসে তিনি ঘরে ওঠে, জ্যৈষ্ঠ মাসে তিনি ঘরে ওঠে। আহ্বান গল্পে লেখক জ্যৈষ্ঠ মাসে খড়ের তৈরি নতুন ঘরখানাতে এসে ওঠেন। 18 নম্বরে কি আছে দেখি, নিচের কোন কবি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, অক্ষয় কুমার বড়াল, কাজী নজরুল ইসলাম। জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে হচ্ছে কত সালে বলো তো? জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে হচ্ছে 1945 সালে, 1945 সালে, এবং এটি দেয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে কাজী নজরুল ইসলাম 1945 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তোমরা মাথায় রেখে দিবে, খুবই ইম্পর্টেন্ট, যে কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1945 সালে তিনি হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করে। পরের প্রশ্নে যাচ্ছি। বেলা অবেলা কালবেলা কোন কবির কাব্যগ্রন্থ? বেলা অবেলা, বেলা অবেলা কালবেলা কোন কবির কাব্যগ্রন্থ? বেলা অবেলা কালবেলা কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন নাকি সুফিয়া কামাল? বেলা অবেলা কালবেলা, এটি বেলা অবেলা কালবেলা এটি হচ্ছে জীবনানন্দ দাশের, এবং এটি হচ্ছে 1961 সালে, 1961 সালে প্রকাশিত হয়, 1961 সালে প্রকাশিত হয় বেলা অবেলা কালবেলা, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, যেটি 1961 সালে প্রকাশিত হয়। আমরা 20 নম্বর প্রশ্নে যাচ্ছি। ক্ষুদ্র মক্ষিকা অর্থ কি? ক্ষুদ্র মক্ষিকা অর্থ কি? ছোট মাছ, ছোট কাব্য, ছোট মাছি, ছোট গল্প। ক্ষুদ্র মক্ষিকা অর্থ জানতে চাওয়া হয়েছে। ক্ষুদ্র মক্ষিকা মানে কি? ক্ষুদ্র মক্ষিকা মানে হচ্ছে ছোট মাছি, ক্ষুদ্র মক্ষিকা মানে হচ্ছে ছোট মাছি, ক্ষুদ্র মক্ষিকা মানে হচ্ছে ছোট ছোট মাছি। আমরা এখনো অনেকগুলো প্রশ্ন সলভ করব, অর্থাৎ আমাদের এখনো অনেকগুলো প্রশ্ন সলভ করা বাকি আছে। যারা এখনো ক্লাসে জয়েন হও নাই তারা দ্রুত জয়েন হও, এবং সেই সাথে তোমরা এখন যারা ক্লাসে আছো ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, এবং যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। দেখো আমাদের এই বইগুলো থেকে কিন্তু প্রতি বছর একদম অসংখ্য প্রশ্ন হুবহু কমন চলে আসে। মানবিক বিজ্ঞান বিভাগ, পরিবর্তন সেট, যে কোনো কিছুতে দেখো, জয়কলি বিচিত্রা, ইংরেজি বিচিত্রা, জয়কলি জিকে, রিটেন, মডেল টেস্ট, যাই বলো না কেন 25-26 সেশনে কিন্তু এই 60টার মধ্যে 56টা এমসিকিউ কমন আসছে, রিটেন আসছে হচ্ছে 100%, 24-25-এও দেখো 58টা, 23-24-এ 59, 22-23-এ 53টা, এবং 21-22-এ 40টা কমন আসছে 60টার মধ্যে, এবং রিটেন কিন্তু দেখো সবগুলাতেই 100% কমন আসতেছে। তো বুঝতেই পারতেছো যে বইগুলো তোমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে এখন আমাদের যে প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে, যারা মানবিক থেকে প্রিপারেশন নিচ্ছ বাংলা বিচিত্রা,
এক্সাম ইংলিশ বই, অর্থাৎ বা আমাদের ইংলিশ বিচিত্রা এখন এক্সাম ইংলিশ বই রূপে প্রকাশিত হয়েছে। এবং সেই সাথে জয়কলি জিকে 3টা বই তোমাদের মাস্ট কিনে রাখতে হবে। কারণ যখন আমি ক্লাস করাবো বা অন্যান্য টিচার যখন ক্লাস নিবে, যদি বইটা তোমার সাথে থাকে, তোমার একটা ওভার কনফিডেন্ট কাজ করবে যে হ্যাঁ, আমি যে ক্লাসগুলো আমি স্লাইডে পাচ্ছি সেটা আমার অলরেডি হাতের মুঠোয় আছে। কে চাও না বলো তো এমন প্রিপারেশন নিতে? একটা ঝটপট, একটা সুন্দর দুর্দান্ত প্রিপারেশনের জন্য বইগুলো দ্রুত সংগ্রহ করে ফেলো। এবং দেখো আমরা এখন কোন ইউনিভার্সিটিতে চলে গিয়েছি, আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার খুবই পছন্দ। কারা চাও রাবিয়ান হতে একটু কমেন্ট করো তো। কারা একটু রাবিয়ান হতে চাও কমেন্ট করো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনের এ ইউনিট, অর্থাৎ এই মানবিক ইউনিট গ্রুপ 1 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ করব। প্রথম প্রশ্ন আছে, বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? কারা কারা রাবিয়ান হতে চাও একটু জানাও তো, কেউ চাও কিনা রাবিয়ান হতে? এখন দেখো, বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, অক্ষয় কুমার দত্ত নাকি জীবনানন্দ দাশ? বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন জানতে চাওয়া হয়েছে। সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি হচ্ছে 1872 সালের এবং এটি হচ্ছে একটি মাসিক পত্রিকা। এটি হচ্ছে একটি মাসিক পত্রিকা 1872 সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাধ্যমে। এবং প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটি হচ্ছে গিয়ে একটি মাসিক পত্রিকা। 1 নম্বরের আনসার হবে ক। যারা 1-এর ক বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। সব ইউনিভার্সিটি ভাল লাগে, হ্যাঁ সব ইউনিভার্সিটি ভাল লাগে, কিন্তু আপনি ভর্তি হবেন তো একটা ইউনিভার্সিটিতে, তো আপনার স্বপ্নের ইউনিভার্সিটি কি এটাই জানতে চাওয়া হয়েছে। এখন দেখো 1 নম্বরের আনসার হবে ক। 2 নম্বরে যাচ্ছি, নিপীড়ন শব্দের নি উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে? নিষেধ, সম্মুখভাবে, বাজে নাকি আতিশয্য? নিপীড়ন শব্দের নি উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে? 2 নম্বর প্রশ্ন যারা দেখতে পাচ্ছ বোর্ডে, যারা 2 নাম্বার প্রশ্ন বোর্ডে দেখতে পাচ্ছ, 2 এর আনসার হবে হচ্ছে ঘ, অর্থাৎ আতিশয্য মানে হচ্ছে তীব্রতা বা আধিক্য। আতিশয্য মানে হচ্ছে তীব্রতা বা আধিক্য অর্থে এগুলা ব্যবহৃত হয়। এবং এই আতিশয্য উপসর্গটি, নিপীড়ন শব্দে নি উপসর্গটি ব্যবহৃত হয়েছে হচ্ছে তীব্রতা বা আতিশয্য মানে ও আধিক্য বুঝাইতে, পীড়নকে আধিক্য হিসেবে বা তীব্রতা হিসেবে বুঝাইতে হচ্ছে তোমার এই নি অর্থটি মানে নি উপসর্গটি ব্যবহৃত হয়েছে। নি উপসর্গের অর্থ হচ্ছে আতিশয্য, এই আতিশয্যটা হচ্ছে এই তীব্র বা আধিক্যকে নির্দেশ করে। 2 এর আনসার হবে হচ্ছে ঘ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে। খুবই ইম্পর্টেন্ট লাইন। এটি কোন ধরনের বাক্য? মিশ্র, জটিল, যৌগিক নাকি সরল? এটি কোন ধরনের বাক্য? মানুষের যখন পতন আসে তখন পদে পদে, খেয়াল করবে যখন তখন বাক্যে কি আছে? যখন তখন আছে। আমরা জানি যখন তখন, যত তত, যখন তখন, যত তত, যদি তবে, যখন তখন, যত তত, যদি তবে, তারপরে হচ্ছে যত তত, আচ্ছা যত তত বলেছি, এরপরে হচ্ছে যেটুক সেটুক। এগুলা থাকলে হচ্ছে যেটুক সেটুক, এগুলা থাকলে হচ্ছে জটিল বা মিশ্র বাক্য হয়। যেটুক সেটুক এগুলা থাকলে হচ্ছে, বাক্যে যদি এগুলা থাকে যখন তখন, যত তত, যদি তবে, যেটুক সেটুক এগুলা থাকলে চোখ বন্ধ করে কি হবে? মিশ্র হবে, জটিল হবে। অর্থাৎ এটার দুইটাই আনসার রাইট, মিশ্র জটিল দুইটা আনসারই রাইট হবে। 3 এর আনসার হবে ক খ দুইটাই। 3 এর আনসার হবে ক এবং খ দুইটাই। যারা যে কোনো একটা আনসার করেছো সবাই সঠিক উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি অলরেডি। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে, যখন আছে তখন আছে। সো আনসার হবে মিশ্র জটিল দুইটাই। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নির্ভেদ শব্দের অর্থ কি? ভেদাভেদ জ্ঞান নেই, সংবেদনহীন, নির্বোধ নাকি সংসারের প্রতি বিরাগ? একটু দেখো তো নির্ভেদ শব্দের অর্থ কি? নির্ভেদ শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে। ভেদাভেদ জ্ঞান নেই, সংবেদনহীন,
নির্বোধ নাকি সংসারের প্রতি বিরাগ? যারা নির্বেদ শব্দের অর্থটা জানো একটু দ্রুত আনসার করো। নির্বেদ শব্দের অর্থ যারা জানো তারা একটু দ্রুত আনসার করো। নির্বেদ শব্দের অর্থ আমি অলরেডি আনসার পেয়েছি। নির্বেদ শব্দের অর্থ হচ্ছে সংসারের প্রতি বিরাগ। নির্বেদ শব্দের অর্থ হচ্ছে সংসারের প্রতি বিরাগ। পরের প্রশ্নে যাচ্ছি। লুইসেল পরিবার কোথায় বসবাস করত? কলেজ স্ট্রিটে, রিপন স্ট্রিটে, মার্টার স্ট্রিটে, ডালহৌসি স্ট্রিটে। লুইসেল পরিবার বসবাস করত কোথায়? লুইসেল পরিবার বসবাস করত হচ্ছে মার্টার স্ট্রিটে। মার্টার স্ট্রিটে লুইসেল পরিবার হচ্ছে বসবাস করত। পরের প্রশ্নে দেখো কি আছে। অমৃতাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের উপর ভিত্তি করে গঠিত? মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, মিশ্র নাকি স্বরবৃত্ত? 6 নম্বরের আনসার কি হবে বলো তো? 6 এর আনসার হবে হচ্ছে অক্ষরবৃত্ত। 6 নম্বর প্রশ্নের আনসার হবে হচ্ছে অক্ষরবৃত্ত। আমি অলরেডি দেখতে পাচ্ছি মমিনুল ইসলাম, আরাফাত, সিয়াম, নাজমুল, নির্ভীক, মুনিরা, রামিনা, গনি, ওকে সবাই সঠিক উত্তর দিয়েছো। 6 এর আনসার হবে খ। পরের প্রশ্নে যাচ্ছি। বাংলা শব্দতত্ত্ব গ্রন্থটির রচয়িতাকে? রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 নাম্বার জানতে চাওয়া হয়েছে বাংলা শব্দতত্ত্ব গ্রন্থটির রচয়িতাকে? বাংলা শব্দতত্ত্ব গ্রন্থটির রচয়িতাকে জানতে চাওয়া হয়েছে। এটি রচয়িতাকে জানতে চাওয়া হয়েছে। এটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শব্দতত্ত্বের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শব্দতত্ত্বের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নে যাচ্ছি। সমীভবন কি? শব্দবিধান, বিদেশি শব্দ, দুটি ব্যঞ্জনের একরকম হওয়া, দুটি স্বর আলাদা হওয়া। সমীভবন কি বলতো? সমীভবন কি? যারা আনসার অপশন দেখতে পাচ্ছ, সমীভবন মানে হচ্ছে দুটি ব্যঞ্জনের একরকম হওয়া। সমীভবন মানে হচ্ছে দুটি ব্যঞ্জনের একরকম হওয়াকে সমীভবন বলে। যদি মানে কোশ্চেন আসে সমীভবন কাকে বলে? দুটি ব্যঞ্জনের একরকম হওয়াকে সমীভবন বলে। পরের প্রশ্নে যাচ্ছি। 9 নম্বর প্রশ্নে দেখো কি আছে। ল্যাটিটিউড। ল্যাটিটিউড শব্দের পারিভাষিক অর্থ জানতে চাওয়া হয়েছে। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিষুবরেখা, গোলার্ধ। ল্যাটিটিউড শব্দের পারিভাষিক অর্থ জানতে চাওয়া হয়েছে। এটির পারিভাষিক অর্থ হচ্ছে অক্ষাংশ। ল্যাটিটিউড এর পারিভাষিক অর্থ হচ্ছে অক্ষাংশ। ল্যাটিটিউড শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে অক্ষাংশ। পরের প্রশ্নে দেখো। ছবি কবিতায় কোনটির উল্লেখ নেই? ক্যালিফোর্নিয়া, ডাল্লাস, সান জোসে, মেফিস। দেখো তো ছবি কবিতায় কোনটির উল্লেখ নেই? ছবি কবিতায় কোনটির উল্লেখ নেই? সান জোসের উল্লেখ নেই। ছবি কবিতায় সান জোসের উল্লেখ নেই। সান জোসের উল্লেখ নেই। আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা আনসার করেছো। হ্যাঁ, 9 যারা বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমরা 10 নম্বর প্রশ্নে গিয়েছি। 10 নম্বরের আনসার হবে হচ্ছে সান জোসে। 10 নম্বরের আনসার হবে হচ্ছে সান জোসে। পরবর্তীতে দেখো। কচু বনের কালাচাঁদ বাগধারার অর্থ কি? কচু বনে কালাচাঁদ বাগধারার অর্থ কি? কচু বনের কালাচাঁদ বাগধারার কচু বনের কালাচাঁদ বাগধারার অর্থ জানতে চাওয়া হয়েছে। কচু বনের কালাচাঁদ বাগধারার অর্থ হচ্ছে মাকাল ফল, অপদার্থ, গোবরে পদ্মফুল, কলির কেষ্ট। কচু বনের কালাচাঁদ বাগধারাটির অর্থ জানতে চাওয়া হয়েছে। কচু বনে কালাচাঁদ বাগধারাটির অর্থ কি বলতো? তোমাদের বাগধারা কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। আমি অলরেডি 11 আনসার পেয়েছি। 11 আনসার যারা বলছো, 11 আনসার হবে হচ্ছে কচু বনের কালাচাঁদ মানে হচ্ছে অপদার্থ। কচু বনের কালাচাঁদ মানে হচ্ছে অপদার্থ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে নিম্নের কোন বানানটি সঠিক? ভুলের মূল্য, ভুলের মূল্য, ভুলের মূল্য, ভুল মূল্য সবগুলো একই লেখা, কিন্তু দেখো আমরা জানি ভুল বানান কি। ভুল বানান হচ্ছে রস্যকার। আর মূল্য বানান কি? মূল্য বানান হচ্ছে দীর্ঘকার। এখন দেখো আমরা মিলাই। এই রস্যকার কোথায় আছে? রস্যকার এখানেও আছে, এখানেও আছে, কিন্তু মূল্য বানানে দীর্ঘকার কোথায় আছে? দেখো তো, মূল্য বানানে দীর্ঘকার আছে হচ্ছে এটাতে। ওকে, এখন দেখো 12 আনসার হবে হচ্ছে ক। 12 আনসার হবে হচ্ছে ক। 12 আনসার হবে হচ্ছে ক।
12র আনসার হবে হচ্ছে ক, কারণ এখানে দেখো এই দীর্ঘকার আছে, এখানে রস্যকার, এখানে রস্যকার, কিন্তু আমার এখানে দুইটা মিল হইতে হবে, ভুলের বানানে রস্য এবং মূল্য বানানে দীর্ঘ। 12র আনসার হবে হচ্ছে ক। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। অটবি এর প্রতিশব্দ কোনটি? অটবি এর প্রতিশব্দ জানতে চাওয়া হয়েছে। স্থির, বন, নদী নাকি জল? অটবি এর প্রতিশব্দ জানতে চাওয়া হয়েছে। একটু দেখো তো অটবি এর প্রতিশব্দ কোনটি? অটবি এর প্রতিশব্দ হচ্ছে, আমি তোমাদেরকে সহজ ভাষায় মনে করি বলে দিই, ওই যে খাট, সোফা, টেবিল, চেয়ার, অটবি একটা হচ্ছে গিয়ে কাঠের ব্র্যান্ড বা কোম্পানির নাম আছে না, যে অটবি। তো এটি দিয়ে মনে রাখবা যে অটবি হচ্ছে গিয়ে বন। অটবি হচ্ছে গিয়ে বন। বনে কি থাকে? বনে থাকে গাছপালা, গাছ থেকে কেটেই তো এগুলো বানানো হয় না। তো এই অটবি দিয়ে ওই কোম্পানি বা ব্র্যান্ডের কথা মনে রেখে তোমরা মনে রাখবে যে এটির প্রতিশব্দ হচ্ছে বন। এটির প্রতিশব্দ হচ্ছে বন। প্রতিদান কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন? পরার্থপরতা, বুদ্ধিবৃত্তি, পরিশ্রম নাকি সুশিক্ষা? কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন? কিসের মাধ্যমে বলো তো? পরার্থপরতা মানে হচ্ছে পরের উপকারের মাধ্যমে। আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। তাই না বলো? প্রতিদান কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন? পরার্থপরতার মাধ্যমে। পরার্থপরতা মানে হচ্ছে যে আমাকে যে যাই বলুক না কেন আমি পরের উপকার করে যাব। এখন দেখো পরের প্রশ্নে কি আছে। আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই? উক্তিটি কার? মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী নাকি শ্রীকান্ত? আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই? উক্তিটি কার? মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী নাকি শ্রীকান্ত? আমরা কেন মিছামিছি লোক ঠেকাতে যায় বা ঠকাতে যায়। 15 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দাও তো। 15 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। 15 নম্বরের উত্তরটা কি হবে? 15 নম্বর অপশন আছে মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী নাকি শ্রীকান্ত। যারা 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, 15 নম্বরের আনসার হবে হচ্ছে গিয়ে বিলাসী। 15 নম্বর আনসার হবে হচ্ছে বিলাসী। আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 16 নম্বরে কি আছে। দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? দেশপ্রেম, 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 দেশপ্রেম। আচ্ছা দেখো উচ্চারণ বিভিন্ন রকমের আছে, তোমরা একটু বলো তো দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? দেখো তো দেশপ্রেম উচ্চারণ হবে হচ্ছে দেশপ্রেম। দেখো কি আছে, দেশপ, দেশপ এর পরে প্রেম, একটা পর নিচে হসন্ত হবে, দেশপ্রেম নট দেশপ্রেম। দেশপ্রেম হবে হচ্ছে সঠিক উচ্চারণ। 16 আনসার হবে হচ্ছে গ। অনুতাপ শব্দটি কোন সমাস? তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি নাকি কর্মধারয়? অনুতাপ শব্দটি কোন সমাস? তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি নাকি কর্মধারয়? অনুতাপ শব্দটি কোন সমাস জানতে চাওয়া হয়েছে। 17 নাম্বারটা একটু দেখো তো। 17 নাম্বারটা একটু দেখো তো কোন সমাস জানতে চাওয়া হয়েছে। এটি হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস। এটি হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস। কারণ কি দেখো এই অনু, এই অনু হচ্ছে গিয়ে একটি উপসর্গ বা অব্যয়। এটি হচ্ছে একটি উপসর্গ বা অব্যয়। এটি হচ্ছে একটি উপসর্গ বা অব্যয় এবং এটি হচ্ছে গিয়ে এই যে অনুটা হচ্ছে এই পশ্চাৎতাপ মানে এই তাপকে নির্দেশ করতেছে এবং এটি মানে হচ্ছে গিয়ে কাজের পর যে তাপ আসে, কাজের পর যে তাপ আসে, অর্থাৎ আমি একটা ভুল করেছি, এই ভুলের পরে আমি অনুতপ্ত হচ্ছি বা অনুতাপে ভুগতেছি, যে কেন এই ভুলটা করলাম, ওইটাকে নির্দেশ করতেছে। এখন দেখো প্রতীচী শব্দের বিপরীতার্থক শব্দ কি? উন্মুক্ত, পাশ্চাত্য, আধুনিক, প্রাচ্য। প্রতীচী মানে হচ্ছে পশ্চিম। প্রতীচী মানে হচ্ছে পশ্চিম। এই পশ্চিমের বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে প্রাচ্য। প্রাচ্য মানে হচ্ছে পূর্ব। পূর্ব পশ্চিম কিন্তু বিপরীত শব্দ। 18 আনসার হবে ঘ। যারা 18 ঘ বলছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে দেখো কি আছে। অনলে পুড়িয়া গেল, এখানে অনলে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে তৃতীয়া, কর্মে তৃতীয়া, করণে সপ্তমী, অপাদানে সপ্তমী। এখন দেখো
19 নাম্বার কি হবে? অনলে পড়িয়া গেল। এখানে অনলে কোন কারকে কোন বিভক্তি, অনলে কোন কারকে কোন বিভক্তি জানতে চাওয়া হয়েছে। অপাদানে তৃতীয়া, কর্মে তৃতীয়া, করণে সপ্তমী। দেখো তো কি কি পড়ে গেল বা কি দিয়ে পড়ে গেল, কোশ্চেন করলে কি আনসার পাওয়া যায় যে কি দিয়ে পুড়েছে বা কিসের দ্বারা পুড়েছে? আগুনের দ্বারা বা অনলের দ্বারা পুড়েছে। কি দিয়ে বা কিসের দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে হচ্ছে করণ কারক। কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি হবে করণ কারক। এবং এই যে এ, এটি হচ্ছে সপ্তমী। অনল যোগ এ, অনল যোগ এ, অনল যোগ এ, এটি হচ্ছে সপ্তমী। এবং এই অনল হচ্ছে করণ কারক, এই অনল হচ্ছে করণ কারক। অর্থাৎ আমি কি দিয়ে বা কিসের দ্বারা কোশ্চেন করে উত্তর পাচ্ছি, তাহলে এটি হবে হচ্ছে করণে সপ্তমী, এটি হবে হচ্ছে করণে সপ্তমী। পরের প্রশ্নে যাচ্ছি। আহ্বান গল্পে নিষ্ঠুর চরিত্র কোনটি? চকর্তি মশাই, বুড়ি, পাতানো মেয়ে নাকি বুড়ির নাচ জামা? আমরা সবাই জানি বুড়ির নাচ জামাই, কারণ বুড়ি যখন মারা যায় তখন বুড়ির নাচ জামাই তো মারা যাওয়ার আগেও তার কোনো খোঁজ খবর রাখতো না, এবং বুড়ি যখন মারা গিয়েছিল তখন হচ্ছে গিয়ে কবির কাছে গিয়েছিল কাফনের কাপড় কেনার টাকা চাওয়ার জন্য। তখনই কবি বুঝতে পেরেছিল যে সে আসলে কত ছোট মেন্টালিটির মানুষ। অর্থাৎ এখানে নিষ্ঠুর চরিত্র হচ্ছে বুড়ির নাচ জামাই। আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে একটু দেখে নিই যে আমরা যদি জয়কলির বইগুলো কিনতে চাই তাহলে আমাদেরকে www.joykoli.com এ যে বইগুলো অর্ডার দিতে হবে। তোমার যে বইটা দরকার সেই বইটাই তোমরা অনলাইনে পেয়ে যাচ্ছ, শুধু সিলেক্ট করবে এবং অর্ডার কনফার্ম করবে। আর যদি ফ্রি ক্লাস এবং পরীক্ষার জন্য তোমাদের কোনো কিছু দরকার হয় তাহলে ভিজিট করবে www.joykoliacademy.com এবং এখানে গিয়ে তোমরা ফ্রি ক্লাসগুলো তো পাচ্ছ এবং সেই সাথে যে ক্লাসগুলো আমাদের হচ্ছে প্রতিদিন সেগুলোর জন্য কিন্তু তোমরা এক্সামও দিয়ে ফেলতে পারতেছো। সো বইয়ের জন্য তোমাদেরকে যেতে হবে www.joykoli.com এ, এবং বইয়ের পাশাপাশি যখন ফ্রি ক্লাস এবং পরীক্ষা দিতে চাইবে তখন সেটার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে www.joykoliacademy.com এ। এবং এর ব্যতীত যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে নক করলেই হবে বা কল করলেই হবে যে আমি এই ইনফরমেশনটা জানতে চাচ্ছি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পুকুরে পদ্মফুল জন্মে, এখানে জন্মে কি উদ্দেশ্য, সম্প্রসারণ, বিধেয় নাকি ক্রিয়াজাত? পদ্মফুল হচ্ছে এখানে উদ্দেশ্য, পদ্মফুল হচ্ছে এখানে উদ্দেশ্য এবং এটি হচ্ছে সরি এটি না, জন্মে হচ্ছে, জন্মে হচ্ছে এখানে বিধেয়, জন্মে হচ্ছে এখানে বিধেয়। অর্থাৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে যেটি হয়, মানে এই পদ্মফুল কি করে? জন্মে। সো এটি হচ্ছে বিধেয়, এটি হচ্ছে বিধেয়, এটি হচ্ছে বিধেয়। 21 নম্বরের আনসার হবে হচ্ছে গ। পরের প্রশ্নে যাচ্ছি। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের? নদীতে নৌকা ভাসানোর, শস্যদানা সংগ্রহের, জীবন মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের, নব উদ্যমে জীবন শুরু করার। নদীতে নৌকা ভাসানোর, শস্যদানা সংগ্রহের, আচ্ছা এটার আনসার হবে নব উদ্যমে জীবন শুরু করার। যখন আসলে পদ্মার স্রোতে সবকিছু ভেসে যায়, মানুষের ঘর বাড়ি বাগান সাজানো সবকিছু ভেসে যায়, তারপরেও মানুষ কিন্তু হতাশ হয় না। সেই হতাশা কাটিয়ে যখন মানুষ আবার নব উদ্যমে নতুন জীবন শুরু করে, সেটির কথাই বলা হয়েছে যে জেগেছে তবু পরিপূর্ণ আহ্বানে, নব উদ্যমে জীবন শুরু করার। এই আহ্বান হচ্ছে নব উদ্যমে জীবন শুরু করার। পরের প্রশ্নে যাচ্ছে। আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান? কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান জানতে চাওয়া হয়েছে। আমরা একটু দেখে ফেলি। 1977, 1978, 1979 নাকি 1980? কত সালে পুরস্কার পায়? আমি অলরেডি আনসার পেয়েছি। কত সালে পুরস্কার পায় বলো তো? পুরস্কার পায় হচ্ছে 1969 সালে। 1969 অপশন আছে গতে, তো 23-এর আনসার হবে হচ্ছে গ। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে দেখো কি আছে। পরের প্রশ্নে আছে হচ্ছে স্থাপিলা বিধুরে বিধি, সরি, ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে কয়েকজন মানুষ কোথায় অপেক্ষা করছিল? রেইনকোট গল্পের প্রশ্ন, রেইনকোট গল্পের প্রশ্ন যে কোথায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। রেইনকোট গল্পে কোথায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল? আসাদ গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আসাদ গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। পরের প্রশ্নে যাচ্ছি। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এখানে বিধু মানে কি? বিধু মানে হচ্ছে
চন্দ্র, সূর্য, গ্রহ নাকি তারা? বিধু মানে কি? বিধু মানে হচ্ছে চাঁদ। বিধু মানে হচ্ছে চাঁদ। বিভীষণের প্রতি মেঘনাদ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। আমার তো, আমি যখন কলেজে পড়েছি তোমাদের মতো, আমার কিন্তু মোস্ট ফেভারিট একটা কবিতা ছিল হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ আমার খুবই পছন্দের কবিতা ছিল। এবং এই স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এই বিধু মানে হচ্ছে চাঁদ, এই বিধু মানে হচ্ছে চাঁদ। পরের প্রশ্নে দেখো, যোগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ জানতে চাওয়া হয়েছে। দেখো চারটা অপশন আছে এবং এর সন্ধি বিচ্ছেদটা কি হবে? এই সন্ধি বিচ্ছেদটা হবে হচ্ছে যজ যোগ দন্তন্য, যজ যোগ দন্তন্য। এবং অবশ্যই এই হসন্ত দিতে কিন্তু ভোলা যাবে না, যজ যোগ দন্তন্য। এটি হচ্ছে যোগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ, যোগ্য শব্দের সন্ধি বিচ্ছেদ। পরের প্রশ্নে দেখো কি আছে, নিম্নের কোন দুটি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ? আমরা জানি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছেই দুইটা, আছেই দুইটা। কি কি বলতো, কি কি বলতো? যৌগিক স্বরজ্ঞাপক শব্দ আছে হচ্ছে একটা ওই আর একটা হচ্ছে ও। ভেঙে লিখে একটু, ওইকে ভেঙে লিখলে হবে হচ্ছে অ যোগ ই, এবং ওকে ভেঙে লিখলে হবে হচ্ছে অ যোগ হ্রস্ব। দেখো এটি হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, এই ওই এবং ও দুটি। আমরা 28 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 28 নম্বর প্রশ্নে একটু দেখে ফেলি কি আছে। পশ্চাৎ যোগ ইম কোন প্রত্যয়? সংস্কৃতকৃত, বাংলা তদ্ধিত, বাংলাকৃত নাকি সংস্কৃত তদ্ধিত? পশ্চাৎ যোগ ইম, এটি আমাদের লাস্ট প্রশ্ন। পশ্চাৎ যোগ ইম কোন প্রত্যয় জানতে চাওয়া হয়েছে? আমি একটু লিখি, পশ্চাৎ যোগ ইম, এই পশ্চাৎ হচ্ছে একটি নাম শব্দ, পশ্চাৎ হচ্ছে একটি নাম শব্দ। এবং ইম এটা হচ্ছে ইমচ থেকে এসেছে, ইমচ এটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ, এটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ। এবং এইটার সাথে যুক্ত হয়ে এই নাম শব্দ, এবং এটি হচ্ছে গিয়ে একটি তদ্ধিত, তদ্ধিত নাম শব্দ। হ্যাঁ, এটি হচ্ছে একটি তদ্ধিত শব্দ এবং এইটা যেহেতু এটার সাথে আছে যুক্ত হয়ে এটি হচ্ছে সংস্কৃত তদ্ধিত, এটি হচ্ছে সংস্কৃত তদ্ধিত, এটি হচ্ছে সংস্কৃত তদ্ধিত। যারা 28-এর আনসার ঘ করেছো, দেখো যারা 28-এর আনসার ঘ করেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। যারা 28-এর আনসার ঘ বলেছো তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। সেই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু সলভ করে ফেলেছি। আমরা কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করেছি। বলো তো কয়টা কোশ্চেন সলভ করেছি? আচ্ছা এখন দেখো, এখন দেখো তোমাদের ভালোর জন্যই পড়ানো হয়, তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু সহজ করার জন্য, তোমাদের সাহস জোগানোর জন্যই কিন্তু আমরা এই অনলাইনে আসি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো অডিয়েন্স নেই সামনে, এই যে 1 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার দেওয়া কিন্তু চারটাখানি কথা না। টিচারদের উদ্দেশ্যে যখন তুমি কোনো মন্তব্য করবে অবশ্যই একটু ভেবেচিন্তে মন্তব্য করা উচিত। এই একটা লেকচারের জন্য এটার পিছনে কিন্তু তোমাদের, আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়, অন্তত 3 থেকে 4 ঘন্টা আমাকে নিয়ে বসে আগে দেখতে হয়, আমাকে নোট করতে হয় যে আমি কিভাবে পড়াবো, কিভাবে এক্সপ্লেনেশন রেডি করব। তো কোনো মন্তব্য করার আগে অবশ্যই ভেবে মন্তব্য করবে। এবং সেই সাথে জানাও যে ক্লাসটা আজকে কেমন লেগেছে এবং তোমাদের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। এবং তোমাদের সাথে আমরা আছি পুরো অ্যাডমিশন জার্নিতে। আজকে বাংলা ক্লাসের মাধ্যমে তোমাদের 26-27 সেশনের ক্লাস শুরু হলো, অর্থাৎ ভর্তি যুদ্ধ শুরু হলো। আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো এবং এইচএসসি পরীক্ষার প্রিপারেশন একরকম ছিল, এখন অ্যাডমিশনের প্রিপারেশন তোমাকে কিন্তু আরো জোরদারভাবে নিতে হবে, কারণ এখানে তোমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে সিট কিন্তু অবশ্যই দখল করতে হবে। সেজন্য তোমাকে অবশ্যই আরো অনেক বেশি এফোর্ট দিতে হবে। লাখ লাখ স্টুডেন্ট আর তুমি একা,
তোমাকে চিন্তা করতে হবে তোমার লড়াইটা তোমার নিজের সাথে। নিজেকে কখনো ফাঁকি দেওয়া যাবে না, নিজের প্রিপারেশনটা নিজে সবসময় গুছিয়ে নিতে হবে, যে আমি কি করছি আগে ভাবতে হবে। তুমি যদি ভাবো যে আরে এত মানুষ ফর্ম তুলবে, এত 90,000 1 লাখ মানুষ ফর্ম তুলবে, তাদের মধ্যে কি আমি পারবো? তুমি অতগুলো মানুষের কথা চিন্তা না করে যদি নিজের কথা ভাবো, যে আমি নিজে প্রিপারেশন নিচ্ছি আমার নিজের পড়ার জন্য, একটা সিটি তো আমার লাগবে, তো আমি কি পারবো না আর 3-4-5টা মাস একটু কষ্ট করে প্রিপারেশন নিতে? এটা ভেবে এটা ভেবে প্রিপারেশন নাও, এবং সেই সাথে আশা করছি ভালো হবে সবকিছু। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি।